এই কয়েদিদের চোখে আপনি অনুশোচনা খুঁজে পাবেন না, পাবেন শুধু এমন কিছু যা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিবে। 50 জনেরও বেশি। MS-13 এবং অন্যান্য গ্যাং, এরা হচ্ছে জানোয়ার, এগুলো মানুষ নয়। সিকোটে আপনাকে স্বাগতম। এল সালভাদোর নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার। এখানে যারা আছে সবাই গুরুতর অপরাধী। এখানে যারা একবার প্রবেশ করে তারা কখনো বের হতে পারে না। থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে? প্রেসিডেন্ট নাইবুকালের প্রশাসনের অধীনে মাত্র 16 মাসে 70,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে রাতের অন্ধকারে সবাইকে এক এক করে কড়া নিরাপত্তা দিয়ে নিতে থাকে। ভয়ঙ্কর সেই সিকোটে সবাইকে এক এক করে নিতে থাকে আর সবাই আতঙ্কে থাকে। বাসে করে সিকোটে নেওয়া হলো রাতের বেলা, কারণ কড়া নিরাপত্তা দিয়ে রাতের বেলা খুব সুবিধা হবে। মাথা নিচু করে অন্যজনের পিছে অন্যজনকে বসানো তাদের ঠিক জটলার মতো লাগে। চারপাশে অস্ত্রধারী পাহাদার থাকায় কেউ এক বিন্দু অপরাধ করতে পারে না। একদিনের মধ্যে বদলে যায় তাদের জীবন। বিশাল এই কারাগারটি 8টি মজুদ বিলা নিয়ে গঠিত, যা 410 একর জমির উপর নির্মিত। মাত্র কয়েক মিটার এই উচ্চ দেওয়াল দিয়ে ঘেরা, যার ভিতরে ওয়ার দেওয়া রয়েছে। 9 মিটার উচ্চ দেওয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা, যার উপরে রয়েছে 3 মিটার উচ্চ বৈদ্যুতিক তার, যেখানে 15,000 বিদ্যুৎ বইছে। চারপাশে 19টি ওয়াচটামের কারণে কোনো কিছু নজর এড়ায় না। এই সম্পূর্ণ ব্যবস্থাকে শুধু পালনের চিন্তা বন্ধ করে না, বরং চিন্তাকেও মুছে ফেলে। এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এটি মূলত নতুন আসামিদের স্ক্যান করতে ব্যবহার করা হয়, এটা নিশ্চিত করতে যে কোনো ব্যক্তি কোনো বস্তু বহন করেছে কিনা। নতুন বন্দীরা অনেক কিছু গিলে এবং পান করে এগুলো নিয়ে আসতো। তার চেষ্টা করত মাইক্রো এসডি মেমোরি কার্ড, মাইক্রোচিপ এবং শুধু এগুলোই নয়, এখানে খুবই ঝুঁকিপূর্ণ কাজ চলছে। এটা হলো নিবন্ধন রুম। এটা শুধু বন্দীদের জন্য। যখন কোনো রাস্তায় আসামি ধরা পড়ে তারা নাম বলে না এবং আইডি কার্ড থাকে না। এই কারণে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন রুমে স্থায়ী সদস্য করা হয়। সিকোটে যদি একবার স্থায়ী সদস্য হয়ে থাকে তাহলে আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, আর প্রিয়জনদের সাথে কখনোই দেখা করতে পারবে না। এখানে যাদেরকে গ্রেপ্তার করে তারা কোনো সাধারণ মানুষ নয়, এরা জানোয়ার চেয়ে খারাপ, কারণ এখানে সবাই গুরুতর অপরাধী। এখানে কোনো যোগাযোগ না থাকার কারণে তাদের পরিবারও জানো না তারা আদৌ বেঁচে আছে কিনা। তাদের কাছে আরও একটি অস্ত্র আছে, যা হলো 12 গেজ শটগান, একটি সিগ শাওয়ার রাইফেল। সংকীর্ণ স্থানে এখানকার সেনারা সব সময় প্রস্তুত থাকে, কেননা এখানে আছে বিশ্বের সবচেয়ে আতঙ্ককারীরা, তাই সব সময় প্রস্তুত থাকে যেন কোনো বাধা না আসে এই সিকোটে। সাধারণত কারাগারে বন্দীরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে, যেমন সুচ, ছুরি। সিকোট এত শক্তিশালী, তার ভিতরে রয়েছে বৈদ্যুতিক এবং ফরেনিশেষ ব্যবস্থা। যদি সিকোটে পানি এবং কারেন্ট না থাকে তাহলে এক সপ্তাহ ধরে কার্যক্রম রাখতে সক্ষম। খুবই উত্তেজনা মুহূর্ত। আমি নিজে থেকে অশান্তি অনুভব করছি। তাদের চেহারা দেখে আপনি যদি সরল সোজা মনে করেন তাহলে আপনি চরম ভুল করতে আছেন। বেশিরভাগই জীবনের প্রথম পা রেখেছে, কারণ ওদের বয়স 20 থেকে 30 বছর হবে। এমনকি সবচেয়ে কম অপরাধীদের 20 থেকে 30টি ঘটনা রয়েছে। এমনকি এখানের কিছু অপরাধী আছে যারা শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে। এখানে নেই কোনো আলো বাতাস, নেই কোনো বৃষ্টি, নেই কোনো রোদ। এখানে আছে শুধু বুক ভরা হতাশা। আর সবচেয়ে বড় কথা হলো এখানকার বন্দীরা কখনোই বের হতে পারবে না। এই সব কিছু মিলে সিকোট ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। এখানকার বন্দীদের জীবনযাপন খুবই কষ্টদায়ক। এখানে ঢুকতে পারবে শুধুমাত্র কিছু মিডিয়া এবং এখানকার কর্মীরা। এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য ব্যবহার করা হয়। 80 জন বন্দীদের জন্য মাত্র 2টি টয়লেট। এখান থেকে তারা আরো হতাশ হয়ে পড়ে। যেখানে তারা টয়লেট করে সেই একই জায়গায় তারা গোসল করে। নিজেদেরকে পরিষ্কার করতে তাদেরকে একটি বালতি দেওয়া হয়। এখানে কোনো পানি প্রবাহ নেই। এই বন্দীরা পানি পান করতে শুধুমাত্র একটি ড্রাম পায়, সাদা চাদর, ইউনিফর্ম, একটি মৌজা, স্লিপার এবং একটি সাদা তৈলিয়া। এছাড়া আর তারা কিছুই পায় না। বন্দীরা 23 ঘন্টা এই রুমেই থাকতে হয়, কারণ এছাড়া বের হওয়ার কোনো অপশন নেই।
স্বাস্থ্য এবং শৃঙ্খলার অবস্থানে তাদেরকে 2 সপ্তাহ পর পর শেভ করা হয়, কারণ অনেক বন্দী ধাড়িতে এবং অন্যান্য জায়গায় বেলেট, ছুরি এবং ইত্যাদি নিয়ে আসতো। এক সময় যারা পাড়া এবং মহল্লা নিয়ন্ত্রণ করত, আজ তারা এক পাও এক চুল এগাতে পারে না অনুমতি ছাড়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা এখানেই থাকতে হবে। এখানে তারা একসাথে থাকে কিভাবে? এখানে তাদের একসাথে থাকতে শিখতে হয়। এখানে তারা কারাগারে আছে, রাস্তায় না। অধিকাংশ কিছু বন্দীদের পুরো শরীর ধরে ট্যাটু থাকে, এমনকি তাদের মুখও, যা তাদের অনুগত প্রকাশ করে। এমন সংখ্যা ব্যবহার করা হয় যার সংখ্যা 18, যা শয়তানের প্রতীক হিসাবে ধরা হয়। ডেভিল হর্নস এমন একটি সংখ্যার প্রতীক যা নির্দেশ করে এই ব্যক্তিরা শয়তানের পূজারী। কিছু লোক দাবি করে যে তারা শয়তানের আদেশে এই কাজটি করেছে। এখানকার সেনারা নিয়মিত বন্দীদের উপর পাহারা দিচ্ছে। যদি ওরা এমন কিছু করে তাহলে কারাগারে একবেলা খাবারও পাবে না। সৃষ্টিকর্তার কসম, তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না। আর দেখি কিভাবে তারা কতদিন টেকে। MS-13 আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন? 2004 সালে। কিন্তু আমার অপরাধের রেকর্ড 11 বছর বয়স থেকেই শুরু। যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে, তখন সেই ছেলে রাস্তায় বেরিয়ে আসে, সাহায্যের জন্য কিছু খোঁজে। আমি ভাবলাম আমার মা গরিব, আমার জুতোর দরকার, কাপড় চাই, আর শুরু করলাম চুরি। তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি, কারণ আমি বাবাহীন ছিলাম, তাই গ্যাংয়ের দিকে আকৃষ্ট হলাম। একসময় একটা খুন করলাম, আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য। কিন্তু এখানে আরো গ্যাং ছিল, আবার একই কাজ করতে শুরু করলাম। তারপর শেষমেশ জেলে ঢুকলাম। আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায়, আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি। কিন্তু এখন আমি এখানে আছি। এভাবেই শয়তান মানুষকে পরিশোধ করে। আচ্ছা, এটা কি সত্যি যে এই সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয়? হ্যাঁ, আপনি কাকে হত্যা করেছেন? আপনার কি আত্মীয়? আমি সত্যিই মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি, কিন্তু হ্যাঁ, কারণ গ্যাংয়ের জন্য এলাকা থাকা প্রয়োজন। আমি আমার মা, বাবা, ছেলে সবকিছুই হারিয়েছি এই গ্যাংয়ের কারণে। আমি যদি USA তে থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম, কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যার ফল ভোগ করছি। এই জন্য আমি যুবকদের বলি, স্কুলে যাও, তোমার মা বাবার কথা শোনো, সেই মতো চলো। আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না। এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আচ্ছা, আপনি কতজনের জীবন কেড়ে নিয়েছেন? 5 জন, 10 জন? না, জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। কখনো কখনো এটা করতে হতো। আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। আমার খারাপ লাগে, কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে 5 বছর ছিল, আর এখন সে 21। আমি তাকে দেখতে চাই, আমি তাকে বলতে চাই, এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না, একটা ভালো জীবন খোঁজো। আমি খারাপ অনুভব করি কখনো কখনো, যেমন আপনাকে বললাম, আমি বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করি, কখনো কখনো কাঁদতে থাকি আর বলি, একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা। আমি ঈশ্বরকে বলেছিলাম, আমাকে মাফ করো, আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য। এই ভিডিওতে আমরা যা শিক্ষা পেয়েছি, আমরা এরকম কিছু করবো না যাতে করে আমাদের লাইফটা শেষ হয়ে যায়।